2018 সালের ৩রা মার্চের পর রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের শাসনে রাজ্যের জনগণ গণতান্ত্রিক অধিকার এবং ব্যক্তি স্বাধীনতা হারিয়েছে। রাজ্যে বর্তমানে আইন শাসন প্রায় নেই বললেই চলে। মহিলাদের ওপর নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের গরিব অংশের মানুষের কাজ ও খাদ্যের অভাব। চরম অনিশ্চিত হয়ে পড়েছে জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন ইত্যাদি। দিন দিন লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি ও মাফিয়ারাজ উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করছে। বেকারদের কর্মসংস্থানের জন্য সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ নেই। বর্তমান সরকারের বিরুদ্ধে এমন বহু অভিযোগ তুলে রাজ্যে ধারাবাহিক সংগ্রাম আরো তীব্র করার ঘোষণা দিল রাজ্যের প্রধান বিরোধী দল। সিপিএম এর 24তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে 29 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2025 অবধি, যা শুরু হবার কথা প্রকাশ্য সমাবেশের মাধ্যমে। আর এই প্রকাশ্য সমাবেশ নিয়ে এখন রাজ্য রাজনীতিতে চলছে নানান জল্পনা কল্পনা। বিবেকানন্দ ময়দান, উমাকান্ত স্কুলের সামনে লন এবং তারপর রবীন্দ্র ভবনের সামনে প্রকাশ্য সমাবেশ স্থল বেছে নিয়েছে সিপিএম। এখন দেখা গেছে ওরিয়েন্ট চৌমুহনীতে সমাবেশের মঞ্চ গড়ে উঠছে। তাই এখন প্রশ্ন জাগে, রবীন্দ্র ভবনের সামনে সমাবেশ করার জন্য কি অনুমতি পেয়েছে সিপিএম? যদি অনুমতি না দেয় প্রশাসন, তাহলে কি প্রকাশ্য সমাবেশ হবে? পাশাপাশি শহরের বেশ কিছু জায়গায় দলের প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করছে সিপিএম। বলা চলে, সিপিএম দলের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কিন্তু কেন? জানতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সিপিএম এর 24তম রাজ্য সম্মেলন, প্রকাশ্য সমাবেশ এবং রাজ্য রাজনীতির নানান দিক নিয়ে আলোচনা করতে আজ আমার সাথে ভার্চুয়ালি প্রযুক্তির সাহায্যে জুড়ে গেছেন বিশিষ্ট বাম নেতৃত্ব পবিত্র কর। পবিত্রবাবু, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। পবিত্রবাবু, প্রথমে যেটা জানবো আপনার কাছে, 29 জানুয়ারি প্রকাশ্য সমাবেশ করার জন্য কি আপনারা অনুমতি পেয়েছেন? শোনা যাচ্ছে? আপনি আমাকে শুনতে পাচ্ছেন পবিত্রবাবু? আমাদের সঙ্গে রয়েছেন, খুব সম্ভবত উনি এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন না। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাকে পবিত্রবাবু? হ্যালো পবিত্রবাবু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? চলুন। হ্যাঁ পবিত্রবাবু, যেটা জানতে চাইছিলাম যে 29 জানুয়ারি প্রকাশ্য সমাবেশ করার জন্য কি আপনারা প্রশাসনের অনুমতি পেয়েছেন? আচ্ছা, যে এরকম বেশি জমায়েত করা যাবে না, মানুষ আসলে তো আমরা রাস্তায় আগে রাখতে পারবো না। আচ্ছা, এইভাবে সেইভাবে আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে। আমাদের মিটিং এ কোনোদিন কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গাতেই আমাদের পার্টির দ্বারা, সিপিআইএম এর দ্বারা কোন জায়গায় বিঘ্নিত হয়েছে এরকম কোন রেকর্ড ত্রিপুরা রাজ্যের মধ্যে নেই, সারা দেশেও নেই। আচ্ছা, তবে যাই হোক, শেষ মুহূর্তে এটা অনুমতি দিয়েছে। অনুমতি দেওয়ার পরে আমরা সেখানে পুলিশকে ডেকে কথা বলে, আমরা প্রথম মনে করেছিলাম রবীন্দ্র ভবনের সামনেটাই করব, কিন্তু পরে দেখলাম যে মানুষ যা হবে তাতে ওই জায়গাটায় করলে অসুবিধা হবে। তাই আমরা ওরিয়েন্ট চৌমুহনীর একটু পেছনে গিয়ে আমরা এই মঞ্চটা করেছি, যাতে 3টি রাস্তা লোকজন যখন আসবে সেটা 3-4টা রাস্তা যাতে হয় সেটা পারবে। সুতরাং সেইভাবে লক্ষ্য রেখেই আচ্ছা, আমরা সেই মঞ্চ তৈরি করার কাজ আজকে হাতে নিয়েছি। সবটা শেষ করতে পারিনি, শেষ মুহূর্তে যেহেতু দিয়েছে। ওকে, তাহলে আপনাদের সকালবেলা আমরা বলেছি আমাদের ভোরবেলা থেকে শুরু করবে। আচ্ছা, 9টা থেকে 10টার মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, কারণ আমাদের 12টায় টাউন হলের সামনে আমাদের পতাকা উত্তোলন করবেন নেতৃত্ব। আমাদের প্রকাশ করার কালকে সকালেই চলে আসবেন। বাকি অতিথিরা বিকেল বেলা আসবেন। একজন অতিথি অলরেডি পশ্চিমবাংলার সেন্ট্রাল কমিটির মেম্বার যিনি ছিলেন, রবীন্দ্র দেব, তিনি চলে এসেছেন। আচ্ছা, এবং আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি এবং ওইখান থেকে এসে আমরা
চেষ্টা করছি 11:30 থেকে 1টার মধ্যে আমাদের জনসভার কাজ শুরু করব, যাতে আচ্ছা 3টার মধ্যে আবার তাহলে প্রথমে পারি। কারণ তাহলে আমরা একটু যদি কর্মসূচিটার দিকে একটু জানতে চেষ্টা করি। প্রথমে পতাকা উত্তোলন করবেন আপনারা টাউন হলে, তারপর সেখান থেকে আসবেন, ওকে সম্মেলন স্থল আর কি, ওকে, সেখান থেকে নেতৃত্বরা আসবেন ওরিয়েন্ট চৌমুহনীতে, যেখানে প্রকাশ্য সমাবেশ হবে। ওকে ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সমাবেশ স্থল নিয়ে কেন এত বিতর্ক হলো পবিত্রবাবু? কেন বিতর্ক হলো এর জবাব তো শাসক দলই দেওয়ার কথা। তবে তারা যেভাবে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন তাতে বোঝা যায় তাদের রাজনৈতিক যে বিচক্ষণতা একটি শাসক দলের থাকা উচিত। আমরা তো সাধারণ যে জ্ঞান মানুষের যে আছে তা হয় না। আমরা রাজ্যের প্রধান বিরোধী দল, আমরা আমাদের যখন আলোচনা করে প্রায় 1 মাস আগে আমরা এই সবার প্রস্তুতি নেই, আমরা স্পোর্টস কাউন্সিলকে চিঠি দেই। আমরা যখন চিঠি দেই তখন কোন ধরনের কোন অনুষ্ঠান এই মাঠে আছে বিবেকানন্দ ময়দানে, আস্তাকল ময়দানে, সেখানে তারা বলেছেন যে এমন কোন চিঠি আমাদের কাছে নেই। শেষে 7-8 দিন পরে হঠাৎ করে স্পোর্টস কাউন্সিল থেকে চিঠি দিয়ে জানানো হলো সরকারে একটা প্রোগ্রাম করেছে। এই মাঠটা তো রাখা হয়েছিল এই ধরনের বড় বড় প্রোগ্রাম হলে, প্লাস খেলাধুলার জন্য স্পোর্টস কাউন্সিলকে বামপন্থী সরকার থাকার সময়টি দেওয়া হয়েছে। আচ্ছা, ওই বিশেষ কারণে এই মাঠ বিশেষ অনুষ্ঠানের জন্য, বড় বড় মিটিং করার জন্যই সেখানে দেওয়া হয়তো। কিন্তু এটা তো দেখছি এখন এটা মেলার মাঠ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্যান্সেল করে দিল। ক্যান্সেল করে দেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে বলেছি এরকম নজির আছে উপাকান্ত গ্রাউন্ড যে আছে, তো সামনের যে মাঠটা, দুটো মাঠ মিলিয়ে এখানে অনেক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়েছে। গত বিধানসভা নির্বাচনের সময়তে স্কুল খোলার দিনে জেপি নাড্ডা এবং বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি সহ মিটিং করেছেন স্কুল খোলার দিনে, স্কুল বন্ধ রেখে। আমরাও বলেছিলাম এটাই, যেহেতু আপনাদের অসুবিধার জন্য সরকারি প্রোগ্রাম আপনারা করে ফেলেছেন, যে কোনো কারণেই আমরা বিতর্কে যেতে চাইনি, তাহলে ওই মাঠটা দেওয়া হোক, যাতে আমরা আমাদের লোক বেশি হবে আমরা যেতে পাই। হঠাৎ করে মুখ্যমন্ত্রী বলে দিলেন স্কুল খোলার দিনে কি করে দেওয়া হবে, সাংঘাতিক যুক্তি দেখালেন। উনি তো বক্তৃতা করেছেন, জেপি নাড্ডা বক্তৃতা করেছেন স্কুল খোলার দিনে, সেখানে একই তারিখে সেই বক্তৃতা হয়েছিল। শেষ পর্যন্ত আমরা রবীন্দ্রভবন চত্বর চেয়েছিলাম, যখন তো মিটিং তো আমরা করেছি, মিটিং আমাদের এটা আজকে প্রায় 2 মাস আগে সিদ্ধান্ত আমাদের, আমরা গভর্নমেন্টকেও জানিয়েছি, অনুমতির জন্য আমরা প্রায় 1 মাস আগে থেকে দরখাস্ত করছি। ফলে একটা প্রধান বিরোধী দলকে যদি সরকারে যারা আছেন তারা আজকে শাসক দল, তারা যদি গণতন্ত্রকে মানেন, ন্যূনতম একটি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যদি সাধারণ জ্ঞান থাকে কোন শাসক দলের, তাহলে তো মাঠ না দেবে কেন যে কোনো রাজনৈতিক দলকেই? পবিত্রবাবু, যদি বলে, পবিত্রবাবু বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সচেতন মহল বলছেন যে এই উদাহরণ তো নতুন নয় ত্রিপুরাতে। বামফ্রন্ট আমলেও কংগ্রেসকে বিবেকানন্দ ময়দান দেওয়া হয়নি বলে একটি উদাহরণ কিন্তু আছে। এটা বিশেষ কারণে দেওয়া হয়নি এমন কোনো কথা না। বামফ্রন্টের আমলে ওই ময়দানে তখন প্রয়াত সুরজিৎ দত্ত ছিলেন, কংগ্রেস মিটিং করেছে। ফলে একটা মিটিং কেন দেওয়া হয়নি সেটার নির্দিষ্ট কারণ ছিল। ফলে সেই বিষয়টা আমরা যাই না, কিন্তু সেখানে বলবো যে আমাদের সময়তে একটা মাঠ যদি কোনো কারণে না দেওয়া যেতেই পারে, সরকারের যদি এরকম কিছু থাকে, তাহলে তো আমরা বিকল্প চেয়েছি। আচ্ছা, তাহলে এইটা সহৃদয়তা, শাসক দল প্রধান বিরোধী দল স্বীকৃত অ্যাসেম্বলিতে এই বিরোধী দলকে একটি সভা করার জন্য মাঠ দেওয়ার মানসিকতা নেই। আমরা বলবো এটা ইচ্ছাকৃত ভাবে মাঠ দেয়নি। তারা আগেই বলার চেষ্টা করছে আমাদের মিটিং এ লোক আসবে না। তারা কে বলার? লোক আসবে না কি আসবে না মানুষ ঠিক করবে, এবং লোক আসবে না তো আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতে বাস বন্ধ করে দিচ্ছে, বিভিন্ন জায়গাতে থ্রেট করছে, বিভিন্ন জায়গাতে আমাদের পতাকা সূর্য বিজেপিও কয়েকদিন আগে পতাকা লাগালো, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে এইটা একটা পরিবর্তন তৈরি করার চেষ্টা করেছে আমাদের মিটিং যাতে আমরা না করি। কিন্তু ত্রিপুরার মানুষ এখন যেভাবে জেগেছে,
মানুষ আসবে, মিটিং হবে, এবং মিটিং এ আমরা বলবো এত কিছুর পরেও একটা রেকর্ড জমায়েত আগামীকালকে মিটিং হবে। আগরতলা ছেপে যাবে এবং আমাদের মানুষের জন্য কষ্ট হয়, আগরতলা শহরের যারা নাগরিক ব্যবসায়ী, যে কারণ যেভাবে মানুষ আসবেন গোটা আগরতলায় হয়তো কালকে এটা স্তব্ধ হয়ে যাবে। ওকে পবিত্রবাবু, এই যে সমাবেশ আমরা আস্তাবল মাঠে করতে পারতাম তাহলে এটা এড়ানো যেত। একদম, এই যে প্রকাশ্য সমাবেশ, এই আপনাদের সম্মেলন তো হবে টাউন হলে, তার আগে প্রকাশ্য সমাবেশ কেন করছেন? কারণ এই মুহূর্তে রাজ্যে কোনো নির্বাচন নেই, কোনো ঘোষিত নির্বাচন নেই, যদিও ভিলেজ কমিটি নির্বাচন হতে পারে বলে একটা আশা করা যাচ্ছে, কিন্তু এই সমাবেশ আপনাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? মানে সম্মেলন, 24তম সম্মেলনকে সামনে রেখে এই সমাবেশ, রাজ্যভিত্তিক এই সমাবেশ, এবং আগরতলা শহরে আপনারা যে সমাবেশের আয়োজন করতে চাইছেন এবং এই সমাবেশ নিয়ে এত বিতর্ক, কিভাবে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে মনে করছেন, দলের কাছে বিশেষ করে? এটা আমাদের প্রত্যেক জায়গাতেই, শুধু ত্রিপুরায় না, আমাদের পার্টি যখন কোনো সম্মেলন হয়, হয় সম্মেলনের পূর্বে, তা না হলে সম্মেলনের পরে আমরা সমাবেশ করে আমাদের পার্টির যে গৃহীত সিদ্ধান্ত কিংবা আমরা যে সিদ্ধান্তগুলো নিতে যাব তা জনগণের কাছে রাখার জন্যই সমাবেশ। এটা এখানে না, শুধু আপনি দেখবেন গোটা দেশেই আমাদের পার্টি সম্মেলন প্রক্রিয়া চলেছে। গত জানুয়ারি, মানে গত আজকে প্রায় 3 মাস যাবত আমাদের সর্বভারতীয় সম্মেলন হবে এপ্রিল মাসে। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে প্রায় প্রত্যেক রাজ্য সম্মেলন গুলো হয়ে যাচ্ছে। তাই আমরা আমাদের ব্রাঞ্চ, লোকাল কমিটি, মহকুমা কমিটি, এরপরে জেলা কমিটির সম্মেলন ডিসেম্বরের মধ্যে আমরা শেষ করেছি এবং এই সম্মেলনের প্রস্তুতি নিয়েছি। তাই সম্মেলনের যে বিষয়গুলো আমরা গত 3 বছরে যে কাজ করেছি, আমাদের সাফল্য, আমাদের দুর্বলতা, আমরা কি চাই, এই বিষয়গুলো জনগণের কাছে রাখাটি হইল আমাদের পার্টির সিদ্ধান্ত। এবং এগুলো আমরা বরাবরই করে থাকি, নতুন করে না। আমরা কেউ কোনো জায়গাতে হয়তো সম্মেলনের আগে আমরা করি, কোনো জায়গাতে সম্মেলনের পরে করা না। এখন সচেতন আমরা এবারে করছি কারণে যে রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, আমাদের নেতৃত্ব সবাই যেহেতু সম্মেলনে চলে আসবে, তাই আমরা আগেই আমাদের এই প্রকাশ্য জমায়েতটা করে নিতে চাই। এখন রাজনৈতিক সচেতন মহল বলছে আপনাদের সমর্থন কতটা আছে মানুষের, সেটা যাচাই করে নিতে চাইছেন একবার এই সম্মেলনকে কেন্দ্র করে, এই প্রকাশ্য সমাবেশ করে। এটা তারা যে কে কিভাবে ভাবছে আমরা তো বলতে পারবো না, তবে আমরা দেখেছি এইবার আমাদের একেবারে গ্রাউন্ড স্তর পর্যন্ত যে সম্মেলন, তাতে উপস্থিতি 3 বছর আগে যে সম্মেলনগুলো আমরা করেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি ভালো। আচ্ছা, তারপরে স্থানীয় স্তরের লোকাল কমিটি আমাদের, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা কাজ করেন। প্রতিটি লোকাল কমিটিতে আমাদের প্রতিনিধিদের উপস্থিতি, তার প্রস্তুতি, তার আলাপ আলোচনা, কমিটি গঠন ইত্যাদি খুব সুন্দরভাবে হয়েছে এবং সেটাও ভালোভাবে হয়েছে। তারপরে আমাদের মহকুমা, 24টা মহকুমাতে আমাদের মহকুমা কমিটি আছে রাজ্যের, এই 24টা মহকুমা সম্মেলনও কত কোনো জায়গাতে আমরা মহকুমা সম্মেলনও এরকম প্রকাশ্য সমাবেশ করেছি। এইগুলো খুব সাংঘাতিক ভাবে হয়েছে। আচ্ছা, জেলা সম্মেলন 8টা জেলা আমাদের জেলা কমিটি আছে প্রশাসনিক জেলাতে, সেই সম্মেলন গুলিও খুব ভালো হয়েছে। ধর্মনগরের মতো একটা জায়গাতে যেখানে কোনো মিটিং মিছিল করা যায় না, সেখানে আমাদের এই মিটিং করার ক্ষেত্রে বাধা দিয়েছিল, পরে অনেক দরবার করে আমরা অনুমতি নিয়েছিলাম। তারপরেও আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন সম্মেলন বোর্ডের সদস্য মানিক সরকার, ওনাকে বিক্ষোভ দেখিয়েছেন। তারপর আমরা বলবো আমরা খুব সুন্দরভাবে ধর্মনগরে আমাদের যে উত্তর জেলার সম্মেলন, এটা দারুণ ভাবে সফল হয়েছে। তাই সেদিক থেকে আমরা বলবো এটা নতুন মোমেন্টাম আমাদের পার্টির কর্মীদের মধ্যে, পার্টির নেতৃত্বের মধ্যে, একেবারে ব্রাঞ্চ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত দারুণ সফলভাবে আমরা সম্মেলনগুলো করেছি এবং রাজ্য সম্মেলন এটা করার জন্য আমরা সেই প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা এই নেব না। আপনাদের 24তম যে রাজ্য সম্মেলন, এই সম্মেলনের মূল এজেন্ডা কি? মানে 3 দিনের যে আপনাদের এই যে কি কর্মসূচি গ্রহণ করেছেন আপনারা? আমাদের পার্টির যে নিয়ম, আমাদের পার্টির গঠনতন্ত্রে
প্রতি 3 বছর পর পর আমরা ব্রাঞ্চ থেকে হুম, শুরু করে আমাদের মহাসম্মেলন যেটা হয় হুম, সর্বভারতীয় ক্ষেত্রে, এটাকে আমরা পার্টি কংগ্রেস বলি। হুম, সেই কংগ্রেস পর্যন্ত গত 3 বছরে আমরা যে নীতি নির্ধারণ করেছিল পার্টি কংগ্রেস থেকে, তা আমাদের বিভিন্ন স্তরের কমিটিগুলো হুম, তাকে কার্যকরী করার জন্য কি কি কাজ করেছেন, আচ্ছা, স্থানীয়ভাবে আমরা কি কি কাজ করেছি, আমাদের সাংগঠনিক ত্রুটি, দুর্বলতা, সাফল্য, হুম, এই জিনিসগুলো আমরা সম্মেলন থেকে ঝালাই বাছাই করি। এবং এইটাই একমাত্র পার্টি যারা প্রতিটি ক্ষেত্রে, যেমন ব্রাঞ্চ সম্মেলন হয়, ব্রাঞ্চের সদস্যরা আলোচনার ক্রমে ব্রাঞ্চের থেকেই সরাসরি সেক্রেটারি নির্বাচন হয়, কেউ আচ্ছা, হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। আচ্ছা, লোকাল কমিটি সেইভাবেই। হুম, আমরা তাই প্রতিটি ক্ষেত্রে আমাদের পার্টি মেম্বাররা যারা অংশগ্রহণ করেন সম্মেলনগুলিতে, হুম, তারা আলাপ আলোচনার ভিত্তিতে কমিটি নির্বাচন করেন। কমিটি বসে তার সেক্রেটারি নির্বাচন করেন, তার সেক্রেটারিয়েট নির্বাচন করেন। এই প্রথা আছে আমাদের পদ্ধতি। এটা হলো আমাদের গণতান্ত্রিক পদ্ধতি। হুম, গোটা পৃথিবীরই কমিউনিস্ট আন্দোলনের কমিউনিস্ট পার্টিগুলো আচ্ছা, একই ধারাতে হুম, হয়ে থেকে আমাদের দেশেও এটা হয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই পদ্ধতিতে আমাদের গত 3 বছরে আমরা যে কাজ করেছি, হুম, কোথায় কোথায় দুর্বলতা ছিল, কি কি সাফল্য অর্জন আমরা করতে পেরেছি, কোথায় কোথায় কিভাবে করলে আরো ভালো হতে পারে, হুম, এই বিষয়গুলো উপর আমাদের রাজ্য কমিটি একটি তার পর্যালোচনা রিপোর্ট আমরা তৈরি করেছি। আচ্ছা, এই রিপোর্ট সম্মেলনে পেশ হবে। হুম, এই রিপোর্টের উপরে প্রত্যেকটা জেলা থেকে আমাদের যে 400-র উপরে প্রতিনিধি আসবেন, হুম, প্রত্যেক জেলা থেকে প্রতিনিধিরা আলোচনা অংশগ্রহণ করবেন। হুম, ত্রুটিগুলো তাদের মতামত সেখানে রাখবেন। মতামত রাখার পরে আমাদের যে কমিটি আছে, সেই কমিটি আলাপ আলোচনার পরে জবাব দেবেন। জবাব দেওয়ার পরে এই রিপোর্ট গৃহীত হবে হুম, এবং এই রিপোর্ট গৃহীত হওয়ার পরে সেখানে আমাদের আগামী রাজ্য কমিটি নির্বাচিত হবে, তার নেতৃত্ব তৈরি হবে এবং এখান থেকে আমরা আমাদের যে সর্বভারতীয় সম্মেলন হবে মাদুরাইতে, আচ্ছা, 24তম পার্টি কংগ্রেস, হুম, সেখানের জন্য আমাদের রাজ্যের 40 জন প্রতিনিধি এবং 2 জন দর্শক প্রতিনিধি হুম, এরকম আবার এখানে নির্বাচিত হন। আচ্ছা, তারা আগামী এপ্রিলে ওই সম্মেলনে অংশগ্রহণ করবে। এই হলো আমাদের সাংগঠনিক পদ্ধতি। আচ্ছা, ওকে। এখন আমরা যদি রাজ্য রাজনীতির দিকে একটু চোখ রাখি, পবিত্রবাবু, এখন বলা হচ্ছে যে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন দলের সমর্থনের ভিত্তি পুনরুজ্জীবিত করা সিপিএম এর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কি মনে করেন? এটা স্বাভাবিক। আমাদের তো বিভিন্ন সন্ত্রাস, বিভিন্ন ভাবে যেভাবে তারা আমাদের গণতান্ত্রিক অধিকার ত্রিপুরা রাজ্যের মধ্যে, গোটা দেশের মধ্যে কেড়ে নিয়েছে, হুম, এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আমাদের পার্টিকে সংগঠিত করা, এটা তাদের চ্যালেঞ্জ। তাই আমরা বলবো যে এইবারের সম্মেলনে আমি প্রথম বলেছি আপনাদের কাছে, হুম, এটা নতুন উৎসাহ আমার ব্রাঞ্চ থেকে জেলা স্তর পর্যন্ত আমাদের লক্ষ্য করেছি হুম, এবং এটা প্রভাবিত হবে আমাদের রাজ্য সম্মেলনে। ওকে, সেইভাবে আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। হুম, যদি যানবাহনের অসুবিধা, রেলওয়ে মাত্র একটাই গাড়ি থাকে হুম, সারা রাজ্য থেকে, একদিকে দক্ষিণ থেকে আরেকদিকে উত্তর থেকে, হুম, কিন্তু তারপরেও সারা রাজ্য থেকে লোক আসবে। এখানে বাধা দেওয়ার পরেও আমরা চেষ্টা করছি সব জায়গা থেকে যাতে লোক আসতে পারে। এবং আমরা আরেকটা যেটা লক্ষ্য করছি, হুম, যে কারণে শাসক দল একটু আতঙ্কিত আমাদের জায়গা না দেওয়ার ক্ষেত্রে, হুম, যারা বিজেপিতে ভিড় করেছিলেন এরকম একটা অংশের লোক এই জমায়েতে কালকেও তারা আসবেন, কালকে উপস্থিত হবেন, জানান দেবেন যে আমরা পরিবর্তন চাই ত্রিপুরায়। খেয়ে তারা এই পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল, কিন্তু বিজেপির কল কৌশলে এবং ত্রিপুরা মাতার জনগণের প্রতি যে উপজাতি জনগণের প্রতি এবং জনগণের প্রতি যে বিশ্বাসঘাতকতা, যে কারণে বামপন্থী সরকার, কংগ্রেস সহ যে সরকার, সেই সরকার আসতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন মানুষ এইভাবে প্রস্তুতি নিচ্ছে, কি গ্রাম, কি শহর, কি উপজাতি এলাকা, ব্যাপকভাবে সারা আমরা পাচ্ছি। তাই এই সম্মেলনে সেটাকে আমরা কনসোলিডেট
সার্কুলেট করব এবং আগামী দিনে আমাদের রাজ্যের এই গণতান্ত্রিক পরিমণ্ডল তৈরি করে পার্টিকে আরো শক্তিশালী করার জন্য, জনগণের মধ্যে আমাদের কাজকে বাড়াবার জন্য আমরা এই সম্মেলনকে ব্যবহার করে এগিয়ে যাব। ওকে, আপনি যেহেতু উপজাতিদের কথা বললেন, এখন 2018-র আগে আইপিএফটি ত্রিপুরাল্যান্ডের দাবি তুলে নৃগোষ্ঠীদের সমর্থন আদায় করেছিল। 2023-এর আগে তিপ্রামথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি তুলে পাহাড়ের সমর্থন পেয়েছিল, আর শূন্যতে নেমে এসছে বামফ্রন্ট। এখন বিশেষজ্ঞরা বলছে যে সেই ট্রেন্ড ধরতেই আপনারা 125তম সংবিধান সংশোধনের দাবি জোরদার করছেন, সত্যি কিনা? 125তম সংবিধান সংশোধনের দাবি আমাদের আজকে না, এটা পার্লামেন্টে পড়ে আছে আজকে প্রায় 8 থেকে 10 বছরের কাছাকাছি। এবং এই দাবিকে আমরা জোরদার করার ফলে আমরা মনে করি 125তম সংশোধনী হলে ত্রিপুরাল্যান্ডেরও দরকার হবে না, গ্রেটার ত্রিপুরাল্যান্ডেরও দরকার হবে না। শুধু ত্রিপুরা না, গোটা দেশের যে স্বশাসিত জেলা পরিষদগুলো আছে তারও স্ট্রেংথেন হবে, তার অধিকার পাবে, তার সেন্ট্রাল গভর্নমেন্ট তার জন্য আলাদা বাজেট বরাদ্দ ইত্যাদি করতে বাধ্য থাকবে। এই কারণে আমরা এখন দেখা যায় প্রদ্যুৎ কিশোর দেববর্মা তার বুঝতে পেরেছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড এগুলি হবে না, তাই তিনিও দেখি এখন আবার 125তম সংবিধান সংশোধনের জন্য কথাবার্তা বলছেন। ভালো কথা। এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি সরকার এটাকে আটকে রেখেছে। তাই আমরা চাই এটা, এবং আমরা দাবিটা এটা নতুন না, আমাদের পুরনো দাবি। নিশ্চয়ই এই পরিপ্রেক্ষিতে আমরা উপজাতি এলাকায় আমাদের গণভিত্তিকে দুর্বল হয়েছে, এটা তো অস্বীকার করার নেই। সেই ভিত্তিকে সবল করার জন্য এখন দেখা যায় উপজাতি এলাকার মধ্যে আমাদের কিছুদিন আগে আমরা জমায়েত করলাম। আমরা এই জমায়েত আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এখন নতুন নতুন জায়গাতে এর মধ্যে দুটো মিটিং হয়েছে। একটি হয়েছে পেচারতলে কুমারঘাটের, আচ্ছা, প্রচুর মানুষ আমাদের সঙ্গে জয়েন করেছে। আরেকটা হয়েছে শান্তির বাজার এলাকায়। বলে সেই সমস্ত জায়গায় সব জায়গাতেই নতুন করে ভাঙছে, নতুন করে উপজাতি জনগণ তারা বিভ্রান্ত যারা হয়েছিলেন এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ফলে, এই ধরনের একটা জাতিগত মেরুকরণের ফলে এখন তারা বুঝতে পেরেছেন বামপন্থী শক্তি ছাড়া উপজাতিদের মুক্তির পথ নেই। তাই এটা নতুন চেতনা আসছে, এবং এটা নিশ্চয়ই আমাদের সম্মেলনের মধ্যে এটাকে আরো কি করে আমরা নিয়ে যেতে পারি, তাদের কাছে যেতে পারি, তার জন্য আমাদের আলোচনা। ঠিক, পার্টির যখন সম্মেলন যখন হচ্ছে, 24তম রাজ্য সম্মেলন যখন হচ্ছে, সেখানে নিশ্চয়ই পার্টির আপনারা রণকৌশল নিশ্চয়ই আপনারা ঠিক করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে রাজ্যে কংগ্রেসের সাথে দূরত্ব বাড়তে দেখা যাচ্ছে, তো শুধু কি নির্বাচনের জয়ের জন্যই কংগ্রেসের সাথে সমঝোতা, নাকি আদর্শচ্যুত আপনারা তো দুটো মেরুর দল, তাহলে যেহেতু নির্বাচনে কোনো লাভ হলো না, বরং দেখা গেছে যে বামফ্রন্টের ভোট কমেছে, তো সেখানে তার জন্য কি এখন একটা দূরত্ব বাড়ছে বলে মনে করছেন, নাকি তার পেছনে অন্য কোনো কারণ আছে? কারণ ইন্ডিয়া মঞ্চে তো দুটো দলই একসঙ্গে আছে। ঠিক না, আমরা এখনো মনে করি আমাদের দেশের রাজনৈতিক ক্ষেত্রে কেন্দ্রের যে বিজেপি সরকার, বিজেপি দল, তারা প্রধান শত্রু। কংগ্রেস বড় লোকের দল। আমরা আমাদের পার্টি জন্মলগ্ন থেকেই কংগ্রেস বিরোধিতার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, কিন্তু তারপরেও কংগ্রেস স্বাধীনতা সংগ্রাম এবং কংগ্রেস ধর্মনিরপেক্ষ একটি দলের মধ্যে যেহেতু পড়ে, বড় লোকের দল হলেও আমরা গত পার্লামেন্টের নির্বাচনে আমাদের পার্টির প্রয়াত যে সেক্রেটারি ছিলেন সীতারাম ইয়েচুরি, ওনার খুব বুদ্ধিমত্ত পরামর্শ সবাই মিলে আমাদের পার্টিতে আলোচনার ক্রমেই বিজেপিকে কি করে ঠেকানো যায় গোটা দেশে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল। এবং এইটার ভিত্তিতেই আমরাও ত্রিপুরাতে সেইভাবে 23-এর নির্বাচনে আমরা চেষ্টা করেছি কংগ্রেসকে সঙ্গে নিয়ে আমরা কিভাবে করতে পারি, এবং আমরা সফল হতাম। ত্রিপুরামতো আমাদের সঙ্গে কথা বলতে এসেছিল, বিজেপি বিরোধিতা করেছিল, কিন্তু তারা পরে বিশ্বাসঘাতকতা করেছে ত্রিপুরার মানুষের সঙ্গে। এখন কার পরিস্থিতিতে পার্লামেন্ট নির্বাচনও আমরা একসাথে লড়াই করেছি, কংগ্রেস একটা আসনে, আমরা একটা আসনে, হয়তো সফল হয়নি, কিন্তু এখন আমরা মনে করি এখনো বিজেপি প্রধান। তারপর তো গ্রাম পঞ্চায়েতের ভোটে তো আমরা বিপরীত চিত্র দেখলাম। না, আমার কথা শেষ হোক, যে এখন কংগ্রেস দল তারা নিজেরা নিজেরা চলার চেষ্টা করছেন,
চলতেই পারে তাদের নীতি যদি এরকম থাকে, কিন্তু আমরা আমাদের লড়াই, আমরা এখনো মনে করি বিজেপি প্রধান শক্তি, যারা আমাদের দেশের গণতন্ত্র, দেশের সংবিধান, তার ক্ষেত্রে প্রচন্ড ব্যাঘাত সৃষ্টি করছে এবং দেশের ঐক্য, সংহতি, ধর্মনিরপেক্ষতা ধ্বংস করছে। তাই আমরা সেই লড়াই জারি রেখেছি। এখন কংগ্রেস যদি তার নিজের মতো চলার চেষ্টা করে, এটা তাদের দলের সিদ্ধান্ত, তারা দেখতেই পারেন। কিন্তু আমরা আমাদের শক্তিতে, ত্রিপুরায় এখনো আমরাই প্রধান শক্তি শাসক দলের পরে, তাহলে আমরা আমাদের নিজেদের শক্তিকে সংহত করছি। আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা এই চেতনাই ত্রিপুরার মানুষের কাছে নিয়ে যেতে চাই। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধান শক্তি সিপিআইএম, এবং এখনো গোটা দেশেই নীতিগত কারণে আমরাই বিশ্বাস করছি। সেই দিক থেকে পবিত্রবাবু, এখন পবিত্রবাবু যদি তার দলীয় সিদ্ধান্ত নিয়ে আগায়, তাহলে আমাদের তো কিছু করার নেই, তারা করুক, দেখা যাক। পবিত্রবাবু, 24তম সম্মেলনে মানুষের সমর্থন, কংগ্রেসের সঙ্গে সমঝোতা করাটা যে অনেক বামপন্থীরা মেনে নেয়নি, এটা আপনারা আলোচনা করবেন কিনা বা আপনাদের অন্দরে আলোচনা হয়েছে কিনা? এইটা তো ওই পর্যায়ে তো এক পর্যায়ে শেষ হয়েছে। প্রতিনিধিরা তার অধিকার আছে, কথাবার্তা বলতেই পারেন। আমরা ওপেনলি এইসব জিনিসগুলো আলোচনা করি। আমাদের, আমি বললাম, আমাদের যেমন সাফল্য আলোচনা হবে। কোন জায়গায় যদি কোনো পার্টির ভুল ত্রুটি হয়ে থাকে, তারা যারা আলোচনা করবেন প্রতিনিধিরা, তাদের অধিকার আছে সেটা বলার, তারা বলতে পারে খোলাখুলি। ওকে, প্রকাশ্য সমাবেশ নিয়ে আপনি কতটা আশাবাদী, এবং অবশ্যই আপনি শুরুতে যদিও বলেছেন, কিন্তু এবং দল সহ আপনারা কতটা আশাবাদী গোটা রাজ্য থেকে? আপনি শুরুতেই বলছিলেন যে দারুণভাবে আশাবাদী। বাধা বিপত্তি আসবে, তারপরও কালকে আগরতলা শহর জনপ্লাবন হবে। আগরতলা শহরের প্রতিটি রাজপথ, এবং আমরা যে জায়গা করেছি এই জায়গাতে আমরা জায়গা দিতে পারবো না। এই অসুবিধাটা হবে, ব্যবসায়ীদের অসুবিধা হবে। এখন অন্তত আমরা বলবো সকাল থেকে 3টা অবধি আগরতলা টোটালি কলাপস হয়ে যাবে। আচ্ছা, এটা প্রায় মানুষের নগরী হয়ে যাবে বলে। তারপরে এর জন্য আমরা দুঃখিত। শাসক দল যদি আমাদের মার দিতেন তাহলে এতটা হতো না। যাক, এটা তো উপায় নেই। আপনারা বলছেন মাঠের পরিবর্তে আপনারা রাস্তায় তাহলে কালকে দখল হবে? তাহলে কালকে নিশ্চয়ই দখল হবে রাস্তা, পুরো রাস্তায় আগরতলা কালকে দখল হবে। ওকে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটা প্রশ্ন। আপনি বলছিলেন যে বাধা আসবে, বাধা দান আসবে, আপনি বাস পাচ্ছেন না, মানে যানবাহনের সমস্যা হচ্ছে, আপনি সেটাও উল্লেখ করেছেন, প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে, সেটা উল্লেখ করা হচ্ছে। তাহলে এখন কোনো নির্বাচন নেই, সেই নির্বাচনের না থাকা অবস্থায় শুধু সম্মেলনকে কেন্দ্র করে এই ধরনের একটা প্রকাশ্য সমাবেশ, যেখানে কোনো ধরনের প্রথমে বিতর্ক সৃষ্টি হয়, কোনো ধরনের আপনাদের সমাবেশ করার জন্য প্রশাসনের তরফ থেকে অনুমতিও দেওয়া হয়নি, সেই জায়গায় কর্মী সমর্থকদের ভিড় জমিয়ে তাদের নিরাপত্তা কতটা আপনারা নিশ্চিত করতে পারবেন? কারণ আপনারাই বলছেন যে বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। সংগ্রামী চেতনা নিয়ে আসবে। আমরা তো আক্রান্ত হয়েও পার্টির কাজের জন্য কর্মীরা, সাধারণ সমর্থকরা জানবাজি করে লড়াই করছে ত্রিপুরাতে। এই সমাবেশও জানবাজি রেখেই আসবেন। এই চেতনা আমরা দেখছি এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে, যেভাবে আমাদের খবর টবর আসছে, যে কোনো ভাবে তারা আসবে। এবং একদূর খবর আপনাকে এখন বলতে পারি, আমাকে এখন অনেকেই ফোন করেছেন। একটা ভালো অংশের আগরতলা অনেকেরই আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদিও থাকে নাকি, তারা অনেকেই প্রায় আগরতলা শহরে আজকে রাত্রেও চলে এসেছে। কেউ বিভিন্ন ভাবে কিভাবে আসবেন না আসবেন যার যার মতো করে ঠিক করেছেন। গাড়ি না পাওয়া গেল, কি না পাওয়া গেল, কিভাবে আসবেন তারা ঠিক করে ফেলেছে। ফলে জনপ্লাবন কালকে হবে, এটা আপনাকে নিশ্চিত বলতে পারি। ওকে, অবশ্যই সেদিকে আমরা নজর রাখবো। পবিত্রবাবু, কাল সমাবেশে, প্রকাশ্য সমাবেশে বক্তা কারা কারা থাকবেন? বক্তা থাকবেন, আমাদের প্রধান বক্তা হবেন আমাদের পলিট ব্যুরোর, আমাদের কেন্দ্রীয় কমিটির যিনি এখন সমন্বয়ক পার্টির, কমরেড প্রকাশ করাত, তিনি প্রধান বক্তা হিসেবে থাকবেন।
আমাদের রাজ্যের যে পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক সরকার থাকবেন এবং আমাদের সম্পাদক জিতেন চৌধুরী থাকবেন। সভাপতি হবেন আমাদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, আমাদের বর্ষিয়ান নেতা অগুর দেব। এই অবশ্য তো বেশি সময়ের জন্য না, যদিও আমাদের সম্মেলনে কেন্দ্র থেকে প্রায় 5 জন প্রতিনিধি তারা এই সম্মেলন অবজার্ভ করার জন্য আসছেন। কমরেড প্রকাশ করাত, আমাদের বৃন্দা করাত আরেকজন পলিট ব্যুরো সদস্য, আরেকজন পলিট ব্যুরো সদস্য মহারাষ্ট্রের তিনি বাড়ি কমরেড অশোক ধাওয়ালে, আর 2 জন কেন্দ্রীয় কমিটির সদস্য পশ্চিমবাংলা থেকে আসছেন, কমরেড রবীন দেব তিনি এসে গেছেন আজকে, আর ডক্টর অরুণ কুমার যিনি আমাদের কেন্দ্রীয় কমিটির আরেকজন সদস্য দিল্লি থেকেই কাজ করেন। আচ্ছা, এই একটা টিম তারা আসছেন আমাদের সম্মেলনকে অবজার্ভ করার জন্য, পর্যবেক্ষক হিসেবে আসছেন। নিশ্চয়ই এটাই হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ পবিত্র বাবু, আপনাদের ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, 24তম রাজ্য সম্মেলন সিপিএম এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। বর্তমানে রাজ্যে বামপন্থীদের জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তা বাড়ছে না কমছে তার ইঙ্গিত পাওয়া যাবে আগামীকাল এই প্রকাশ্য সমাবেশে। রাজ্যে কোনো নির্বাচন ছাড়াই বিরোধী দলের প্রকাশ্য সমাবেশ কতটা সফল হয় এবং কতটা উজ্জীবিত করে কর্মী সমর্থকদের তা দেখার জন্য তাকিয়ে আছে গোটা রাজ্য। আগামীকাল সিপিএম এর প্রকাশ্য সমাবেশের সব খবরে চোখ রাখবো আমরা, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।